নমস্কার, কেপির আলোয় আপনাদের সকলকে স্বাগত। স্টুডিও থেকে আমি মনিকা আপনাদের জন্য কেপির আলো এই অনুষ্ঠানটির সাথে উপস্থিত। তবে এই আলোতে আলোকিত করার জন্য যেই ব্যক্তিত্ব এই সময় উপস্থিত থাকেন, তিনি আপনাদের খুব কাছের মানুষ হয়ে গেছেন, খুব প্রিয় হয়ে গেছেন। হয়তো অনেক বছর ধরে তাকে দেখছেন না, কিন্তু যতগুলো বছর তাকে পেলেন, কাছে পাচ্ছেন, ততই কিন্তু তিনি আপনাদের কাছে প্রিয় থেকে প্রিয়তর হয়ে উঠছেন। আসলে এটা সবথেকে বড় কারণ হলো তার ভালোভাবে, ভালো মানসিকতায় কাজ করার ইচ্ছে। এবং আপনারা যখন তার কাছে যাচ্ছেন, সমস্যাটা অনেকটাই যেন তাঁরই হয়ে যাচ্ছে এবং সেই মতো আন্তরিকভাবে তিনি কিন্তু সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। আমি কার কথা বলছি? অবশ্যই আপনারা জানেন যে কৃষ্ণমূর্তি পদ্ধতির এই আলোতে আলোকিত করার জন্য যিনি উপস্থিত থাকেন তিনি হলেন সোমা দত্ত খাড়ে। সোমাদি মানেই হচ্ছে একদিকে রয়েছে বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, সনাতন জ্যোতিষ পদ্ধতি এবং তন্ত্র, তার সাথে রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। সমস্ত কিছু নিয়ে কম্প্যাক্টলি চেষ্টা করেন আমাদেরকে আমাদের সমস্যার জায়গা থেকে তিনি বার করে নিয়ে আসতে। শুধু তাই নয়, এবং সেটা যেন যথেষ্ট তার অথেন্টিসিটি থাকে, এবং সেই কারণেই আপনারা কিন্তু এতটাই উপকৃত হচ্ছেন। চলুন, আজকেও প্রচুর কথা হবে, কারণ সামনেই সেশনগুলো কিন্তু রয়েছে, এডুকেশনাল সেশন। আমরা বেশ কয়েকদিন ধরে এডুকেশন নিয়ে আলোচনা করছি, কারণ আসন্ন দিনগুলোতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সিএসসি আইসিএসসি বোর্ডের রেজাল্ট, সিবিএসসির রেজাল্ট বেরোবে এবং তারা কি করবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু স্টুডিওতে রয়েছেন সোমা দত্ত খাড়ে। সোমাদি, তোমাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। নমস্কার। প্রথমেই আমি জানাই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা, সামনেই দুদিন বাদেই রেজাল্ট বেরোবে, তাদের সবার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। একদমই তাই। এই যে মাধ্যমিকের পরেই তো মোটামুটি ঝাঁকে ঝাঁকে স্টুডেন্টরা আসতে শুরু করবে, আগেও তারা এসেছে, আবার পরেও যে দিদি একদম যেটা বলেছিলে সেটাই হয়েছে। আমি তো বসে আছি মিষ্টির জন্য, মিষ্টি নিয়ে আসবে আমার জন্য, চকলেট নিয়ে আসবে। একদম তাই, কারণ যা প্রেডিকশন করেছিল সেটা মিলবে, এবং সেই মিলে আসছে। এতগুলো বছর ধরে তুমি সেই প্র্যাকটিসটা করছো, মিলে আসছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এরপরে প্রেডিকশন তো মিলবেই, কারণ ভালোভাবে কাজ করলে যারা অরিজিনালি অ্যাস্ট্রোলজি করে তারা তো 100-এ 100 প্রেডিকশন মিলিয়ে দেয়নি। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এবার কি করব। আরেকটা প্রশ্ন সোমাদি, মানে ম্যাম বা দিদি বা যাই বলুক না কেন তোমাকে, আন্টি, এই রেজাল্ট হয়েছে, এবারে বলো কি করব। এই যে কি করব এটা একটু জানতে চাই প্রথমেই, যে মাধ্যমিকের পরে, উচ্চ মাধ্যমিকের পরে কার কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা হয় বা সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব। সেটা মোটামুটি এখন অবধি যারা আমার কাছে আগে এসছে তারা জেনেই গেছে কি করবে। যারা আসেনি তাদের জন্য বলি, তারা তাদের হরোস্কোপ দেখে মিলিয়ে আমি যেটা অ্যাপ্রোপ্রিয়েট বুঝবো, আর্টস, কমার্স, সায়েন্স, এমনকি কম্পিউটার অ্যাপ্লিকেশনস যদি কেউ ইন ফিউচার পড়তে চায়, বা অন্য কোনো ক্রিয়েটিভ লাইনে যেতে চায়, কিংবা ধরো কেউ গেল হোটেল ম্যানেজমেন্ট বা অন্য ফ্যাশন ডিজাইনিং, খুব মানে এগুলোরও খুব ভালো প্রসপেক্ট। সেটা যার যেমন গ্রহের অবস্থা, যার যেমন দশাকাল চলছে সেই অনুযায়ী দেখে প্রেডিকশনটা দিতে হবে। হ্যাঁ, এই দশাকাল যেটা বলছো, প্রথমত তো গ্রহের মানে জন্মছকের একটা রিফ্লেকশন ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে সেই দশা অনুযায়ী কি পড়াশোনাটা হয়, মানে কোনটা দশা অনুযায়ী পড়াশোনা হয় না, পড়াশোনাটা ডিপেন্ড করে গ্রহের ওপর। 4th হাউসে কি গ্রহের প্রভাব আছে, আচ্ছা, তার উপর 4th হাউস, 5th হাউস, 9th হাউসটা হায়ার এডুকেশনের জন্য, এগুলো দেখেই করতে হয়। কিন্তু ধরো কারোর একটা দশাকাল কোনো খারাপ দশাকাল যাচ্ছে, সেই সময় সে সেটা করতে পারছে না, তখন সেইটা দেখেও আমাকে কিছুটা প্রেডিকশন দিতে হয় তাকে। ওকে, শুধু দশা না, দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা যদিও খুব শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য, কিন্তু সেটাও আমাদের জীবনে অনেক বড় প্রভাব বিস্তার করে। এই যে তুমি বলছো না প্রভাব বিস্তার করে, তো এই যে প্রভাবটা এটা আমরা জানবো কি করে, মানে যতক্ষণ না গাইডেন্সটা পাচ্ছি ততক্ষণ তো বুঝতে পারছি না। দেখো, যারা টিভি দেখে কিছুটা শিখে গেছে হয়তো অনেকে, তারা নিজেরাই কিছুটা গাইড করে দিতে পারছে ছেলে মেয়েদের। বাবা মারা এসে নিজেরাই বলেন দেখুন ওর এইটা আছে। আজকাল অনেক কনসিয়াস হয়ে গেছে, দেখি বাবা মারা এসে নিজেরাই বলেন কাল সর্পযোগ আছে, ফোন করে বললেন না আমার ছেলে কাল সর্প দোষ আছে, আমি এটাকে কাটাবো, কি খরচ কত পড়বে। আমি বললাম আগে আমি দেখি আদৌ কাল সর্প দোষ সেটাই পড়ছে কিনা, সেটা তো আমাকে জানতে হবে। ঠিক, মানে এতটাই ওনারা
জেনে গেছেন, হয়তো সেটা কোনো ক্ষেত্রে ভালো, আবার কোনো ক্ষেত্রে হয়তো অতিরিক্ত হয়ে যায়। এনিওয়ে, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে যে কিভাবে আমরা আরো ফোকাস থাকতে পারি, কি করে আরো ফোকাস করতে পারি ছেলে মেয়েদেরকে, সেটাই। তার জন্য অবশ্যই একটু কনসিয়াস থাকাও ভালো। তারপর এখন আমি যেটা এখন করি, মানে যারা ধরো এই 10-10 পড়ছে এরকম, এখন তো সামার ভ্যাকেশন চলছে, এরকম আমি অনেককেই এইচএস মাধ্যমিক দুটোতেই বলছি, এইচএস শুধু মাধ্যমিক শুধু না, মানে সিবিএসসি আইসিএসসি সব বোর্ডের জন্যই বলছি, যারা স্কুল ফাইনাল দেবে বা প্লাস 2 দেবে, সামার ভ্যাকেশনে কিভাবে পড়বে, কি কি সাবজেক্ট আছে জেনে নিয়ে তাদের রুটিনও আমি করে দিই। হ্যাঁ, তুমি তো গতদিন আমাকে তারা ফিডব্যাকও দেয় যে সেই রুটিনটা ফলো করতে পারছে কিনা, তারা অনেকে বলছে হয়তো আমি এটা ফলো করতে পারছি না, তাকে আবার চেঞ্জ করে দিই আমি। দারুণ, মানে এই গাইডলাইনটা কিন্তু পাওয়া যাবে না সব জায়গায়। ও আন্টি এত ঘন্টা আমি পড়তে পারছি না, কিন্তু তাহলে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে তো একটু পড়তেই হবে, আবার সব সময় পড়লেও হবে না, তার গ্যাপও থাকা চাই, সেই গ্যাপিংটাও অনেক সময় মার্ক করে দিতে হয়। তার মধ্যে কেউ কেউ টিউশনে যাচ্ছে, কেউ কেউ হয়তো কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করে, স্পোর্টস করছে, সাঁতার কাটছে, কিংবা গান শেখে, আঁকা শেখে, সেই পিরিয়ডটাও গ্যাপ দিয়ে আমাকে সেই হিসেবে করে দিতে হয়। মানে পুরোপুরি তার রুটিনটা তোমাকে আগে জানতে হয়, তারপরে আবার তুমি জেনে আমি করি। হ্যাঁ, তো এটা তো অ্যাস্ট্রোলজারের কাজ নয়, এটা তো আমি একজন গার্জিয়ান কিছুটা গাইডেন্সের কাজ করি। এক্স্যাক্টলি, এটাই আমাকে মাদার্স ডে তে আমার অনেক, মানে যারা স্টুডেন্ট ক্লায়েন্ট আছে তারা অনেকে আমাকে উইশ করেছে মাদার্স ডে। দারুণ, এর থেকে বড় কিছু হয় না। আমাকে উইশ করেছে যে আপনি মাদার টাইপ, আর আপনাকে সব কথা খুলে বলা যায়, অনেক ফ্রেন্ডলি লেগেছে, মায়ের একটা তো লেগেছে, আর আপনি সব সময় পজিটিভ ভাবতে বলেন, সেটার জন্য এটা সাংঘাতিক পাওয়া। এবং সত্যি তাই, এটা সমাধি সব সময় প্রতিদিনকার জীবনযাত্রায় যেমন ওটা উনি মনে করেন, আপনাদের মধ্যেও কিন্তু সেটাকে তিনি বারবার সেই ভাইব্রেশনটাকে দিতে চান যে পজিটিভ ভাবনা চিন্তা কিন্তু আমাদের জীবনে সব কিছুকে এগিয়ে নিয়ে যায়। যেমন ধরুন, একটি মা যখন তার সন্তানকে বলতো ওর দ্বারা কিচ্ছু হবে না, তোর কোনো পড়াশোনা হবে না, তুই একদম পড়াশোনা করিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না, এই বারবার এই নেগেটিভ কথাটাই কিন্তু এক সময় গিয়ে সত্যি তাকে আর কিচ্ছু না করার দিকে ঠেলে দেয়। আমি অনেক সময় কাউন্সেলিং করি, বাবা মাকে মনে হয় আমার জানা এখন বেশি কাউন্সেলিং করাতে হয় যে এই জিনিসটা করবেন না ছেলে মেয়ের সঙ্গে, সত্যি তাই এই যে এই অমুক এই এত মার্কস পেয়েছে তোকেও পেতে হবে, যে করে হোক, সে হয়তো পারছে না, যে করে হোক পেতে হবে। এবার তখন যে যদি সে না পারে তখন কি করে, সে ডিপ্রেশনে ভোগে সেই বাচ্চা। হ্যাঁ, কারণ তখন তার মনে হয় বাবা মার ইচ্ছেটা পূরণ করতে পারলো না। কখনো কম্পেয়ার করবেন না। একদমই তাই, এটা আমার মনে হয় সমাধি একদম 100-এ 100 ঠিক বলেছো। ইন্ডিভিজুয়ালিটি আছে, আমার কিরকম লাগবে যদি আমার সঙ্গে আরেকজনকে কম্পেয়ার করা যায়। ঠিক তাই, এবং যদি এটা ভাবতে হয়, খুবই মানে বাচ্চারা না শুনুক আমি চাইবো, তবুও যদি মানে বড়দের জন্য এটা বলা, কোনো বাচ্চা ছেলে বা মেয়ে যদি বলে যে ওর বাবাও তো এত টাকা আর্ন করে, তাহলে তুমি কেন করো না, এই যে তুলনাটা যতটা আপনাকে হার্ট করবে, ঠিক ততটাই কিন্তু হার্ট করছে তাকে। সে বুঝতে দিচ্ছে না, সে হয়তো ভেতরে চেপে রাখছে, এবং তাতে কিন্তু তার একটা ক্ষতি হচ্ছে, মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতি হচ্ছে, যেটা এখনকার সময় বাবা মার পক্ষে আরও বেশি করে কনসাস থাকাটা উচিত। যতটা পারছে পড়ুক। এই যে এবারে বলতে হবে তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে লাভ কি, এইখানেই হচ্ছে আপনার বাচ্চার দৌড়ানোর ক্যাপাসিটি কতটা আছে, এটাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার বলে দেবেন যে এর কিন্তু 100-তে 100 পাওয়ার যোগ্যতা রয়েছে, আবার এর 80, এর 50, এর একেবারেই নেই, এটাও কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই বলে দেয়, তাই না? কিন্তু এই যে কারোর মাধ্যমিক যারা দিয়েছে তাদের বাবা মা, মানে অনেকে আসে বাবা মা ছেলে মেয়ের সামনেই জিজ্ঞেস করে ও কত পার্সেন্টেজ পাবে। আমি কখনো কোনো ছেলে মেয়ের সামনে বলি না সে কত পার্সেন্টেজ পাবে, তো বাবা মাকে আলাদা করে আমি প্রত্যেক মাধ্যমিক ক্যান্ডিডেট এই বছর যারা দিয়েছে সবাইকে আলাদা করে কিন্তু আমি বলে দিয়েছি কে কত পার্সেন্টেজ পাবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে বাবা মারা এটা হামেশাই প্রশ্নটা করেন যে কিরম হবে রেজাল্টটা বলে দিন, দেখে দিন। তার থেকেও বড় কথা হচ্ছে যে রেজাল্টটা বেরোনো নয়, পরীক্ষা দেওয়ার অন্তত পক্ষে বেশ কয়েক মাস আগে আসা উচিত। এই যে তুমি বলে রুটিনটা, যদি পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা কেমন হবে এটা বড় কথা না, তাকে কিভাবে প্রিপেয়ার করব। যেরকম বললাম ক্লাস 10 এ এখন যারা পড়ছে বা 9 এ পড়ছে তাদের এখন সামার ভ্যাকেশন, কারণ অনেকটা এখন তো স্কুলে টাইমটা স্পেন্ড করবে
না, তো এই সময় ওরা এই রুটিনটা ফলো করতে পারে, যেটা খুব হেভি হবে না কিন্তু হেলদি হবে এই রুটিন, মানে যেটা সমাধি করবেন। এবং অবশ্যই এটা সমাধির কাজ নয়, কিন্তু তিনি অ্যাস্ট্রোলজির সাথে সাথে এই কাউন্সিলিং কাজটা করে থাকেন এবং তার সাথে কিন্তু এইভাবে রুটিনটা করে দিলে, অনেকেই আছে মা বাবার রুটিনটা মেনটেন করতে চান না, তারা একজন বাইরের কেউ যদি এটা করে দেয় তাহলে সেটার উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি সেসব বাচ্চাদের হয়। তো সেক্ষেত্রে অনেক বাচ্চারই এটা আছে, হয়তো বাবা মার কথা শুনছে না কিন্তু আমার কথা ঠিক শুনে নিল, কারণ তোমাকে আলাদা একটা জায়গায় সে রেখেছে এবং বাবা মা দিনরাত যে খিটিখিটি করে সেটা তুমি করছো না, আবার বাবা মার নামে কমপ্লেনও করে আলাদা এক্স্যাক্টলি ফোন করে যে বাবা মা কে এটা বলা যাবে না, এটা আন্টি তুমি শোনো। যার জন্যই আমার মনে হয় যে এটা আমাদের সাথে, আপনাদের সাথে, গার্জিয়ানদের সাথে আমরা এটা আলোচনা করতেই পারি, কারণ ছেলে মেয়েকে পড়াশোনার ক্ষেত্রে শুধু নয়, অনেক সময় দেখা যায় সমাধি আরেকটা যেটা প্রবলেম, যে হয়তো বাবা মা অনেক পয়সা খরচা করে তাকে কোচিংয়ে দিল বা বড় বড় ইনস্টিটিউটগুলোতে পড়াচ্ছে, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা কি রেজাল্ট হচ্ছে। অথচ আজ আমি যেটা দেখি এখন যারা ধরো একটু মানে বড় হয়েছে, ক্লাস 10-9 এরকম পড়ছে, তাদের ছেলে মেয়েদের কি প্রবলেমটা হচ্ছে এটা অনেক বাবা মাই ফেস করবেন। টিউটোরিয়ালে গিয়ে হয়তো তাদের সঙ্গে কোনো অন্য মেয়ে বা অন্য ছেলের আলাপ হচ্ছে, বা বন্ধুদের দেখছে, হয়তো বন্ধুদের গার্লফ্রেন্ড হচ্ছে, বন্ধুদের বয়ফ্রেন্ড হচ্ছে, তখন তাদের একটা নিজেরা একটু হীনমন্যতায় ভুগছে যে আমার কেউ নেই, তাহলে বোধহয় আমি একটু ছোট হয়ে গেলাম, মানে আমি এই জিনিসটা একটা অ্যাচিভমেন্টের মতো মনে করে যে আমার নেই, মানে আমি অ্যাচিভ করতে পারলাম না এরকম। একদম একদম। এবার কি হয়, টিউটোরিয়াল হোমে গিয়ে কারোর কাউকে পছন্দ এলো, এবার তার দিকে বাবা মারা বলছে, তার দিকে তাকিয়ে তাকিয়ে সে সময় না করে দিল, টিউটোরিয়ালে কি পড়া হচ্ছে শুনছেই না, ভাবা যায় এবার হঠাৎ করে রেজাল্ট ডিটোরিয়েট করে যাচ্ছে। তাদেরও কিন্তু আমিই বোঝাই, বুঝিয়ে কাজও হয় কিছুটা। ডেফিনেটলি কাউন্সিলিং করলে তো একটা কাজ হবে, যার জন্য এতটা সময় দিয়ে তুমি সমস্ত ক্লায়েন্টদের দেখো। আর এই জায়গায় একটু বলবো যে বাবা মাকেও কিন্তু সেক্ষেত্রে বোধহয় একটু পেশেন্স রাখতে হয়, তাই না? কারণ অনেকে আছে খুব একদম একদম নর্মালি পড়াশোনা করে ভালো রেজাল্ট করছে, আবার অনেকে আছে অনেক জায়গায় দিয়েও কিন্তু সেই হিসেবে ক্যান্ডিডেটকে বা স্টুডেন্টকে ভালোভাবে রেজাল্ট করাতে পারছে না। স্টুডেন্টের কি হয়, অনেক অল্প বয়সে ম্যাচিউরিটি এসে যায়, তারা বুঝতে পারে যে আমাকে পড়তে হবে, পড়ে জীবনে বড় হতে পারে। আবার অনেকের ম্যাচিউরিটি সেরকম থাকে না, যার জন্য তারা হয়তো সেই স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে, অন্যরা যা করছে তাই দেখে দেখে করছে। তো সেক্ষেত্রে তাদের একটা গাইডেন্স দেওয়া অবশ্যই দরকার। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমায় বলি যে এই গাইডেন্সটা তো যেটা তুমি বলছো সেটা তুমি অ্যাজ আ টিচার করছো, অ্যাজ আ গার্জিয়ান করছো, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ভিউটা কি হয়? অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ হচ্ছে, ধর এরপরে কোনো স্টুডেন্টের হরোস্কোপে কিছু কিছু যোগ থাকে, যেমন এই জিনিসটা বললাম, এই জিনিসটা মোস্টলি শুক্র রাহু যদি একসঙ্গে থাকে, বা কোনো শুক্রের দশা রাহুর অন্তর্দশা, বা রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলে, সেই সময় এই জিনিসটা হতে বাধ্য। আচ্ছা। বা যদি রাহু শনি দশা চলে, সেই সময়ও কিন্তু খুব খারাপ সময় যায়। ওকে। এবার ধরো কিছু কিছু প্রবলেম আসে স্টুডেন্টদের, তারা হয়তো খাটছে, কিন্তু যেভাবে খাটছে সেই অনুযায়ী সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছে না, এটা কিন্তু হয়, ভীষণ ভাবে হয়। তো সেইগুলো দেখতে হয় যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, হয় কোনো গ্রহের ফলে হচ্ছে, না হলে আবার অনেক সময় কোনো খারাপ যোগ থাকে, যেমন কালসর্প যোগে এই জিনিসটা খুব হয়ে থাকে, এইটা হয়। বা যদি মঙ্গল রাহু যোগ একসঙ্গে থাকে, মঙ্গল আর রাহু একসঙ্গে থাকে, যেটাকে ছন্নছাড়া যোগ বলে, এইটা হলে কি হয়, সেই স্টুডেন্টের অ্যাম্বিশন অনেক বেশি হয়, রাহু অনেক উচ্চাকাঙ্ক্ষা দেয়, কিন্তু মঙ্গল রাহু একসঙ্গে থাকায় সে কখনোই সেই অ্যাম্বিশনটা ফুলফিল করতে পারে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার কি হয়, সে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে ন্যাচারালি। শনি চন্দ্র যদি একসঙ্গে থাকে এক ঘরে, এটাকে পুনর্ফু যোগ বলে, এই যোগটা থাকলে অবসাদপূর্ণ হতে বাধ্য, অবসাদগ্রস্ত হয়ে যায়, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন চলে আসে। এখন এটা কি হচ্ছে, এটা মানে কিভাবে শনি আর চন্দ্র কোন কোন গ্রহের সঙ্গে যুক্ত, কোন কোন ভাবের সঙ্গে যুক্ত, এটা দেখতে হবে। অনেক সময় কি হয়, এরা যদি কোনো এদের ভালো নক্ষত্র থাকে তাহলে হয়তো ফ্রাস্ট্রেশনটা অত বেশি হবে না, তো যদি খারাপ নক্ষত্রের সঙ্গে শনি থাকে,
চন্দ্র কোনো খারাপ নক্ষত্রে থাকে বা ধরো দ্বাদশ ভাব অষ্টম ভাবে থাকে, তখন এই ফ্রাস্ট্রেটেড হতে হতে কি হয়, অনেক সময় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। স্বাভাবিক, এই যার জন্য কেন হয়ে হয়েছে গিয়ে এদের? অনেক সময় তাদের লাইফ পুরো নষ্ট হয়ে যায়। আমি একটি ছেলেকে জানি যে খুব ভালো ব্রাইট স্টুডেন্ট ছিল, ইঞ্জিনিয়ারিংও পাশ করলো, করে সে এমনভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেল যে জীবনে আর সে কিছু করতেই পারলো না। এটা কতটা কষ্টকর বাবা মার জন্য, খুব কষ্টকর। কিন্তু এই ছেলেটি যেটা, যার কথা তুমি বললে, এই ধরনের যাদের ধরো চার্টে যোগ রয়েছে, তাদের কি কোনোভাবে যদি ভালো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া যায়, সেটা সম্ভব তাকে টেনে বার করা যেতে পারে? হ্যাঁ, সেটাই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এই যে সমস্যার কথা বললেন সমাধি, সেটা কিন্তু আমার মনে হয় প্রত্যেক বাবা মারই ভাবলে বুক কাঁপবে। কারণ এতটা শুধু অর্থ নয়, তার প্রতি জীবনের সমস্ত আবেগ লুকিয়ে থাকে সন্তানের প্রতি। সে যদি ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো পড়াশোনায় হোক, করতে করতে সে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায় কিংবা ডিটোরেট করতে থাকে তার পড়াশোনা, কেরিয়ার নষ্ট হতে থাকে, তখন কিন্তু স্বভাবতই বাবা মার জীবনে কিন্তু স্তব্ধতা নেমে আসে। এবং এটা বোধহয় আমরা কেউই এক্সপেক্ট করি না। কিন্তু এমন একজন মানুষকে পাশে পেতে হবে যে আমার সন্তানকে গাইড করবেন ফিলোসফারের মতো, ফ্রেন্ডের মতো, এবং অবশ্যই একজন ভালো গাইডের মতো। তো সেই রকম একজন মানুষ, ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড সোমা দত্ত খাড়ে, যার কাছে গেলেই যে আমরা আলোচনা করছি, এই আলোচনাটা সম্পূর্ণভাবেই আপনাদেরকে জানাবার জন্য এবং এটা অ্যাওয়ার করার জন্য যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স কিন্তু শুধুমাত্র কিছু কবচ তাবিজ দিয়ে দেওয়া নয়। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স মানে কিন্তু কাউন্সিলিং করা। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স মানে একটি ছেলে বা একটি মেয়ে যখন তার কাছে আসছে, তাকে সম্পূর্ণভাবে দায়বদ্ধতা থাকে একজন অ্যাস্ট্রোলজারের, যে সমস্যাটা নিয়ে এসছে সেটার উপর যেন ভালো করে নজর দেওয়া যায়। এবং সে কারণেই যারা মনে করছেন যে সমাধির কাছে যাবেন, আমি একটু বলে দিই প্রথমত কতগুলো চেম্বারের জায়গা মানে বলে দেব, সেখানে আপনারা কিভাবে পৌঁছবেন, কখন পৌঁছবেন, সমাধির সাথে আপনি দেখা করতে পারছেন কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে জানতে হলে যেটা করতে হবে, ফোন নাম্বারে ফোন করতে হবে। আর প্রত্যেকটা চেম্বারে মোটামুটি কলকাতাতে রয়েছে। দূরের বন্ধুরা অনেক সময় দুঃখ করেন যে তাহলে আমরা কিভাবে দেখা করব, সমাধি বাইরে কবে আসবেন, বর্ধমানে কবে আসবেন, দুর্গাপুরে কবে আসবেন, আসানসোলে কবে আসবেন। আপনাদের জন্য বলি, যারা এটা ভাবেন যে দূর থেকে বন্ধুরা কিন্তু সমাধির কাছে আসেন, বিভিন্ন জেলার বন্ধুরা সমাধির কাছে